মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানতে চেয়েছে যে ইউনূস সরকার কত দিনের মধ্যে ক্ষমতা থেকে যাবে বলে ভাবছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টির অংশগ্রহণের নির্বাচন ছাড়া কোনো নির্বাচন অর্থপূর্ণ হতে পারে না। ইউনূস সরকারের ওপর চাপ বাড়ছে কারণ অজিত দোভাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এক্ষুনি সেটা জানতে চাইছে। সবচেয়ে বড় কথা, ভারত আর নীরব দর্শক হয়ে যে থাকবে না সেই বার্তা খলিলুর রহমান মারফত পাঠিয়ে দিয়েছে ইউনূস সরকারের কাছে। ফলত অ্যাকশনে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ভারত। প্রস্তুতি পর্ব শেষ, এখন শুধু ফায়ার বলার অপেক্ষা, তারপরে ধুমধুমার শুরু হবে। ধেয়ে আসছে আওয়ামী লীগ জ্বর, 10 নম্বর মহাবিপদ সংকেত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আশ্রয় পড়বে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই ধরনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তারা জ্বরের গতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আশ্রয় পড়বে, তছনছ করে দেবে। একটি বড় ধরনের পরিবর্তন ঘটে যেতে পারে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এই গোপন মিটিং এর এজেন্ডা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। তাহলে কাতারের অবস্থান কি? আজকের ইস্যুতে কি বোঝা গেল? তারা বলছে আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। কেউ বলছে যে ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে, কেউ বলছে জানে ইউনূস নির্বাচন দিবে না, ইউনূস থাকবে না এবং ইউনূসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত হবে। ইউনূসের বিদায় ঘন্টা ইনশাল্লাহ আমরা ডিসেম্বরই হোক ইউনূসের সাথে আমাদের ফাইনাল খেলা, ডিসেম্বরে ইউনূসের বিদায়। প্রিয় দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে একটা নিউজ ভিডিও তৈরি করা হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাতে একটা লাইক করে এবং আপনি যদি দেশের বিভিন্ন খবর জানতে পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্যায়ে আমাদের ভিডিওটা শুরু করি। চলেন স্ক্রিনের উপর ভিডিওগুলো দেখে নিই। ওপর আবারও চাপ সৃষ্টির জন্য যে বৈঠক আয়োজন করেছে সেই বৈঠকে কাতারি মধ্যস্থতা নিয়ে এসেছে। অজিত দোভাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এক্ষুনি সেটা জানতে চাইছেন। এটা একটা অস্থিরতা, তীব্র অস্থিরতা ভারতের তরফ থেকে, যে কারণে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে ইউনূস সরকারকে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানতে চেয়েছে যে ইউনূস সরকার কত দিনের মধ্যে ক্ষমতা থেকে যাবে বলে ভাবছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউনূস সরকার কি করতে পারে সেটা খলিলুর রহমান কিভাবে তাদেরকে জেনে জানাতে পারবেন সেই বিষয়টা যাতে এই বৈঠকে পরিষ্কার করেন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে অজিত দোভালের সাথে বৈঠকের 6 দিন পরেই কাতারের দোহায় উপস্থিত হয়েছেন। ঠিক কি কারণে কাতারের দোহায় এত ঘন ঘন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যান সেটা জানা না গেলেও, বিস্তারিতভাবে কখনোই তার অফিসিয়াল শিডিউলে সেটার বর্ণনা না থাকলেও, খলিলুর রহমান সেই এপ্রিলে দায়িত্ব পাওয়ার পর থেকে এই 7 মাসে অন্তত 4 বার আনুষ্ঠানিক সফরে দোহা বা কাতারের রাজধানী দোহায় গিয়ে উপস্থিত হয়েছেন। দোহাকে এখন পৃথিবীর রাজনৈতিক একটি রাজধানী হিসেবে বর্ণনা করা হয় এর মধ্যস্থতার গুণপনার জন্য। কারণ দোহা গত 2 দশক ধরে আমেরিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এক ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে এবং বিশ্ব দরবারে নিজেকে মধ্যস্থকের ভূমিকায়, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যস্থকের, দক্ষ মধ্যস্থকের ভূমিকায় নিজেকে প্রমাণ করেছে। এবার তিনি যখন অজিত দোভালের সঙ্গে দিল্লিতে বৈঠক সেরে আসবার 6 দিনের মাথাতেই দোহায় রওনা হয়েছেন, তখনই এই নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছিল যে, কারণ আমি আপনাদের জানিয়েছিলাম যে অজিত দোভাল এবং খলিলুর রহমান 2 জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার সেই বৈঠকের দ্বিতীয় অংশে দিল্লিতে সেখানে যোগ দিয়েছিলেন দিল্লির মার্কিন দূতাবাসের অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদের সামনেই সেখানে অজিত দোভাল বাংলাদেশে যে ধর্মীয় চরমপন্থার উত্থান ঘটেছে এবং যেভাবে সরকারি একরকমের পৃষ্ঠপোষকতা এবং সরকারের কোনো বাধা ছাড়া সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটছে, পাকিস্তান থেকেও বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা এসে বাংলাদেশে নানা রকম বৈঠক করছেন, ভারতের অভিযোগ নানা রকম ট্রেনিং দিচ্ছেন এবং ভারত সুস্পষ্টভাবে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে বাংলাদেশ ভারত সীমান্তে অন্তত 12টি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে সেগুলোর স্যাটেলাইট দিয়ে তোলা ছবি তুলে দেয়, তখনও এই 2 নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার বৈঠকে ভারত উপস্থিত রেখেছিল দিল্লির মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের। দোহাতে সেই একই ঘটনা আবার ঘটেছে, কিন্তু এবার দোহায় ভারত খলিলুর রহমানের ওপর আবারও চাপ সৃষ্টির জন্য যে বৈঠক আয়োজন করেছে সেই বৈঠকে কাতারি মধ্যস্থতা নিয়ে এসেছে। কাতারি মধ্যস্থতা মানেই মার্কিন যুক্তরাষ্ট্র এই মধ্যস্থতা চায়। অজিত দোভাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এক্ষুনি সেটা জানতে চাইছেন। এটা একটা অস্থিরতা, তীব্র অস্থিরতা ভারতের তরফ থেকে, যে কারণে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে খলিলুর রহমান দোহা রওনা হওয়ার আগে 12টি নিয়ে কোনো কাজ না হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই
12টি ঘাঁটি ভেঙে দিতে বা সেখানে জঙ্গিদের তৎপরতা বন্ধে কোনো উদ্যোগ না নিলেও অন্তত ত্রিপুরা কুমিল্লা সীমান্তে একটি ঘাঁটিতে সেনা অভিযান চালিয়ে তারপর দোহা রওনা হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারত এসবের মীমাংসা যেমন চায়, পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের অবাধ আসা যাওয়া, পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে তাদের সামরিক যে মিত্রতা, সামরিক কৌশল নির্ধারণ থেকে শুরু করে সামরিক অস্ত্র শস্ত্র কেনবার যে মৈত্রী গড়ে উঠেছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে, সেটা নিয়ে যেমন অস্বস্তিতে আছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর কর্মকর্তাদের এবং সদস্যদের নিয়মিত বাংলাদেশে অবাধে বিচরণ নিয়ে যেমন ভারতের শঙ্কা আছে, ভারতের উদ্বেগ আছে, ঠিক তেমনি ভারত ভীষণভাবে উদ্বিগ্ন যে এই যে একটি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে সেই নির্বাচনের ফলেও বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। বাংলাদেশে যদি একটা এমন নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে না পারে, এমন একটা নির্বাচনের মাধ্যমে, মানে অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে, যেই সরকার আসার ফলে বাংলাদেশে একটা রাজনৈতিক এবং আইন শৃঙ্খলায় স্থিতিশীলতা আসবে, তাহলে বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ ঠেকানোর কোনো পথ থাকবে না। সেটা ভারত বোঝে এবং ভারত সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি তার পাশে পেয়েছে। একদিকে 18 কোটি 19 কোটি মানুষের এই দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটলে এবং সেই দেশে পাকিস্তান এবং চীনের সবচেয়ে প্রভাব থাকলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কেউ ভালো থাকবে না। ভারত সেটা যেমন বুঝিয়েছে, ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের যে প্রয়োজনীয়তা সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব পরিষ্কার বুঝিয়েছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি নয়াদিল্লিতে যেমন অজিত দোভাল আর খলিলুর রহমানের বৈঠকে এসে উপস্থিত হয়ে বসে থাকছে, ঠিক তেমনি অজিত দোভাল আবার দোহায় খলিলুর রহমান কি কি করেছেন, দোভালের বৈঠক থেকে গিয়ে ইউনুসকে কি কি তথ্য দিয়েছেন এবং কি কি উদ্যোগ তারা নেবেন বলে সরকার ঠিক করেছে সেটা জানতে যখন কাতারি মধ্যস্থতায় আবার আলোচনার জন্য একজন নিরাপত্তা কর্মকর্তাকে পাঠিয়েছেন, সেই বৈঠকেও কাতারে মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেই মার্কিন কর্মকর্তারা গত এপ্রিল থেকে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশের কি করণীয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশের কি ভূমিকা নেওয়া উচিত, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কি ভূমিকা হওয়া উচিত থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে বাংলাদেশকে গাইড করবার জন্য, বাংলাদেশকে এক রকমের মানে পথ দেখিয়ে দেওয়ার জন্য যে মার্কিন কর্মকর্তারা দোহায় সক্রিয়ভাবে কাজ করছেন, সেই মার্কিন কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন, যেখানে কাতারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতা করেছেন। দোহার এই মধ্যস্থতাকারী কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন, একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতা আনতে কতটা উৎসুক হয়ে উঠেছে সেটা পরিষ্কার হবে। এই আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি তিনি ছিলেন কাতারের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা তার প্রধান এই 2024 নভেম্বর পর্যন্ত। এখন যেই কাতারের আমিরের দেখা পান নাই ডক্টর ইউনুস, সেই কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক সদর দফতর, সেই আমির দিওয়ানের প্রধান হিসেবে এখন কাজ করেন খুলাইফি। খুলাইফি হচ্ছেন কাতারের গোয়েন্দা সংস্থার সেই প্রধান যিনি কিনা CIA থেকে, মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যকার সম্পর্ক দৃঢ় করতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে জর্জ টেনেট মেডেল পেয়েছিলেন 2024 সালের আগস্টে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত বিশ্বস্ত, ঘনিষ্ঠ এবং কাতারের আমিরের একেবারে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, যার উপর তিনি আমিরি দিওয়ান পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন, তার প্রশাসনিক দপ্তর দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছেন, সেই খুলাইফি কিনা বসেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার মধ্যকার বৈঠকে মধ্যস্থতা করতে, যেই বৈঠকে মার্কিন কর্মকর্তারাও এসে উপস্থিত হয়েছিলেন। তাদের মূল আলোচ্য এবং দাবি খুব পরিষ্কার, বাংলাদেশে জঙ্গিবাদের অবসান ঘটাতে হবে, সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দেওয়ার ক্ষেত্রে, এবং বাংলাদেশে এই জঙ্গিবাদের যে বিকাশ শুরু হয়েছে, যে চরমপন্থার বিকাশ ঘটেছে, সেটা থামাতে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে ইউনুস সরকারকে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানতে চেয়েছে যে ইউনুস সরকার কত দিনের মধ্যে ক্ষমতা থেকে যাবে বলে ভাবছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউনুস সরকার কি করতে পারে, সেটা খলিলুর রহমান কিভাবে তাদেরকে জেনে জানাতে পারবেন সেই বিষয়টা যাতে এই বৈঠকে পরিষ্কার করেন। কাজে খলিলুর রহমানকে এরপর দোহায় যেতে হলে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপে বসতে হলে এই দুটো বিষয়েই সম্ভবত তার সরকারের উত্তর নিয়ে তারপর হাজির হতে হবে। বুঝতে বাকি থাকছে না যে খলিলুর রহমানের ওপর যেমন চাপ বাড়ছে, আসলে চাপ বাড়ছে ইউনুস সরকারের ওপর। কারণ এমন খবরও পাওয়া যাচ্ছে, এমনকি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে যে বাংলাদেশ ঘুরে গেছেন, তিনিও ভারতের সেই একই বার্তা নিয়ে এসেছিলেন যে আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশকে অংশগ্রহণমূলক, আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে। আর কম
কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকটা যে ভালো হয়নি তা তো আমাদের সকলেরই জানা, কারণ কমনওয়েলথ মহাসচিব সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অনলাইন বৈঠক করে এসে এই কথাটাই ইউনূস সরকারকে জানিয়ে গেছেন। তারা মনে করেন আওয়ামী লীগ জাতীয় পার্টির অংশগ্রহণের নির্বাচন ছাড়া কোনো নির্বাচন অর্থপূর্ণ হতে পারে না। ইউনূস সরকারের ওপর চাপ বাড়ছে, কারণ আন্তর্জাতিক পক্ষগুলো বুঝতে পারছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে এসেছে, সময় কমে আসছে ইউনূস সরকারকে এটা বোঝাতে যে সকল পক্ষ আওয়ামী লীগের অংশগ্রহণেই একটা নির্বাচন চাইছে। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তাল মিলিয়ে যে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা চলছে তা বন্ধ না করলে ভারত নিজেই ব্যবস্থা নেবে সেটা বন্ধ করার। অর্থাৎ ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকে যাবে, তারপর শুধু যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা নয়, আরো অনেক হিসাব মেটাবে। খুব স্বাভাবিকভাবেই ভারতের এই হুমকিকে কথার কথা মনে করার কারণ ছিল না। খোঁজ নিচ্ছিলাম এই হুমকি পেয়ে বাংলাদেশ কি করে। খবর আসছিল অসমর্থিত সূত্র থেকে যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নাকি সেখানকার সেনা, সরকার নয়, সে দেশের সেনা। কারণ সরকার চায়নি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তাহলে তো সরকারের গদিটা টলমল করে যাবে, পড়ে যাবে সরকার। আর সেনাও সরকারকে না জানিয়ে কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তাই বাংলাদেশ সেনার কাছ থেকে এই ব্যাপারে ভারতীয় সেনার কাছে কিছু খবর এসে পৌঁছেছে। যদিও ভারত খুশি নয় ব্যবস্থার পরিমাণগত দিক দিয়ে, এবং সেটা বাংলা সেনাকে জানিয়েও দিয়েছে যে এইটুকুতে আমরা খুশি নই, এবং বলেছে যে উই ওয়ান্ট মোর অ্যাকশন, না হলে বিপদ আছে। এক, অজিত ডোভাল ও খলিলুর রহমানের বৈঠকটি মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভের অংশ ছিল, তবে দুই দেশের নিরাপত্তা প্রধানরা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও একান্ত বৈঠক করেন। ভারতীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত এই বৈঠকে সীমান্তের ওপার থেকে আসা জঙ্গি হুমকি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যেমন কুকি চিন বা কেএনএফ তাদের কার্যক্রম নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল। বৈঠকের অব্যবহিত পরেই সামরিক অভিযান করে বাংলাদেশ সেনা। বৈঠকের মাত্র 4 দিন পর 24শে নভেম্বর 2025 বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে একটি বড় ধরনের অভিযান চালায়। তাদের লক্ষ্যবস্তু ছিল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা বোম পার্টি। ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে এই গোষ্ঠীটি সীমান্তের দুপাশেই অস্থিরতা তৈরি করছে এবং মিজোরাম সীমান্তে ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি। এর ফলাফল কি হলো? এই সামরিক অভিযানের বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে 3 জন কেএনএফ জঙ্গি নিহত হয়। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ভারতের অজিত ডোভালের অন্যতম দাবি ছিল জঙ্গি ঘাঁটি বাংলাদেশের সেগুলো গুটিয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। সেই জঙ্গি ঘাঁটিতে তো শুধু কেএনএফ নয়, বাংলাদেশের নিজস্ব জঙ্গিরাই আছে তার মধ্যে বেশি। আনুষ্ঠানিকভাবে এই দাবি স্বীকার করা না হলেও ঘটনা প্রবাহ অত্যন্ত ইঙ্গিত দিচ্ছে। কাকতালীয় নাকি পরিকল্পিত জানা যায় না। অজিত ডোভাল নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়ার ঠিক পরেই এই অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু বাংলাদেশের নিজস্ব যে জঙ্গিরা আছে, তাদের নিজেদের যে জঙ্গিরা আছে, ওই আল শামস, আল বদর, এবিটি, হিজবুত তাহরির, এই যে সবগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং তার জন্য ভারত এই ব্যবস্থাতে সন্তুষ্ট নয়। এটুকুতে ভারত বেশ বড় ধরনের 12টি জঙ্গি ঘাঁটির তালিকা দিয়েছিল খলিলুর রহমানের হাতে। তার মধ্যে মাত্র 2-3টির ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ, সেগুলো ওই কেএনএফ জঙ্গিদের ব্যাপারে। বাকিগুলো যথারীতি আছে। বাংলা সেনা বলছে তাদের নিজেদের জঙ্গি, বাংলাদেশের নিজের জঙ্গিদের ক্ষেত্রেও নাকি শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে খবর এসেছে সেনাবাহিনীর এই অ্যাকশনের বিরুদ্ধে ইউনূস সরকারের সমর্থক যারা আছে, যেসব দলগুলো, বিশেষ করে জামাত, এনসিপি, এমনকি বিএনপি, তারা খেপে গেছে। তারা ইউনূসকে দিয়ে সেনার হাত বেঁধে দিয়েছে। ফলত অ্যাকশনে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ভারত। যেটা বলেছিলাম না এর আগে একটা ভিডিওতে, যে টাইম বোমা দিয়ে দিয়েছেন একেবারে দিন ঠিক করে, সেদিন 7 দিন কিংবা 15 দিন, বিভিন্ন কারণ এই ব্যাপারে তো কোনো আধিকারিক জানকারি নেই, সুতরাং একটা দিন ঠিক করেছে এটা জানা গেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অভিযান হয়েছে বটে, তবে সেখানটায় বড় কিছু হয়নি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে অবশ্য এই বিষয়ে খবর ব্ল্যাক আউট করা হয়েছে। তবে ভারতীয় গোয়েন্দারা কনফার্ম করেছে যে বান্দরবান জেলা দূরবর্তী ক্যাম্পে রোহিঙ্গা যুবক এবং জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিলেট জেলা পাকিস্তানের সামরিক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প চলছে। প্রশিক্ষণের বিষয়বস্তু হলো এই ক্যাম্পগুলিতে আইইডি তৈরি, গেরিলা কৌশল এবং সীমান্ত অনুপ্রবেশ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ক্যাম্পগুলোর বেশিরভাগই চলছে যথারীতি চালু আছে উত্তর বাংলাদেশের জঙ্গি ক্যাম্পগুলো। আর এতেই খেপে গেছে ভারত এবং প্রথম টার্গেট রেখেছে
ওই উত্তর বাংলাদেশের অংশ, শিলিগুড়ি করিডোরের লাগোয়া সীমান্ত। প্রস্তুতি পর্ব শেষ, এখন শুধু ফায়ার বলার অপেক্ষা, তারপরে ধুমধুমার শুরু হবে। সবচেয়ে বড় কথা, ভারত আর নীরব দর্শক হয়ে যে থাকবে না, সেই বার্তা খলিলুর রহমান মারফত পাঠিয়ে দিয়েছে ইউনূস সরকারের কাছে। একেবারে ডেডলাইন সমেত বার্তা, এই তারিখের মধ্যে যা করার করো, নইলে আমরা ঝাঁপিয়ে পড়বো। এখন দেখার বাংলাদেশ সরকার কি করে এবং কি চায়। ইউনূস মাঝে মাঝেই সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন। ভারত ছাড়া আর কার সঙ্গে তিনি যুদ্ধ করবেন? তার সেনাপতিরা, তার সঙ্গী সাথীরা, তারা ভারতের বিরুদ্ধে 50 লক্ষ সৈন্য, যুবক সৈন্য নামাবার কথাও বলেন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির কথা ইউনূস যেমন বলেন, তেমন বলেন তার সাথীরা। এবার তাদের মনের আশা পূর্ণ হবে বলে মনে হচ্ছে। কারণ তবে মুশকিলটা হচ্ছে কি, এই লড়াই তো মুখে হবে না, ফেসবুকে হবে না, এই লড়াই হবে অস্ত্র এবং সৈন্য সামন্তের উপরে। সুতরাং এই লড়াইটা এবার ইউনূস সাহেব এবং তার সঙ্গীদের লড়াইয়ের স্বাদ পূর্ণ হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনেই জাতীয় নির্বাচন, আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ, -2 তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে? সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না। আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়, যাই হোক, মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল। এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা। নির্বাচনের ঠিক আগে এমন সংকট কোনো সাধারণ ঘটনা নয়, এটা একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয়, কারণ তাকে কেন্দ্র করেই বিএনপির সব হিসেব নিকেশ গড়ে উঠেছে বলে এতদিন বোঝা যাচ্ছিল। কিন্তু তিনি যদি আল্লাহ না করুন না থাকেন, তাহলে কি হবে? নির্বাচন না হয় সরকার না করে পার পেয়ে যাবে, কারণ সরকার নির্বাচন করতে চাইছেও না। কিন্তু বিএনপির কি হবে? 1/11-তে ইউনূস -2 থিওরির প্রধান প্রবক্তা ছিলেন, এখনো তিনি সেই কাজটি করে যাচ্ছেন। বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা। সেনাকুঞ্জের অনুষ্ঠানের পরদিনই যখন বেগম জিয়াকে আইসিইউতে নেওয়া হলো, তখনই দলীয়ভাবে ঘোষণা দেওয়া হলো যে তার অবস্থা সংকটজনক। প্রচন্ড শ্বাসকষ্ট, বুকে সংক্রমণ, হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসে ইনফেকশন সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে যে জরুরি সিদ্ধান্ত ছাড়া তাকে বাঁচানো যেত না। বয়স প্রায় 80, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্টের সমস্যা এবং ডায়াবেটিসে জর্জরিত। এই অবস্থায় যে কোনো সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ দোয়ার উপর দাঁড়িয়ে থাকে না। দলের ভেতরেই প্রশ্নের ঢেউ উঠছে, এখন কি হবে? ঠিক এই পরিস্থিতিতেই আরো একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে। তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন? তার মা অসুস্থ, মরণাপন্ন, তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা। যেসব কথা তার বিরোধী শিবির থেকে ইতিমধ্যেই রাজপথে উচ্চারিত হচ্ছে। ফেরার কোনো নিশ্চয়তা নেই, নাকি তিনি ফিরছেন না? নির্বাচন একেবারে দোরগোড়ায়, তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিইউতে ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা। দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন। খালেদা জিয়া নেই, তারেক জিয়াও উপস্থিত নেই। এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না, বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। এবার আরো জটিল প্রশ্ন আছে, বেগম জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন তো? কিছুদিন আগেই দল জানিয়েছিল তিনি বগুড়া, দিনাজপুর এবং ফেনীর 3টি আসনে প্রার্থী হবেন, কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না, শ্বাস নিতে পারেন না, দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে। তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা, সংসদে উপস্থিত তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো? কঠিন হবে তার জন্য নিশ্চিতভাবে। রাজনৈতিক দায়িত্ব পালন তো আরো কঠিন। এই বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে, কারণ তার প্রার্থিতা আদতে প্রতীকী হলেও বাস্তবতার দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। অন্যদিকে দলের একমাত্র সম্ভাব্য উত্তরসূরি তারেক রহমান। তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে। নিরাপত্তা, আইনি জটিলতা, রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসেবে বলা হয়, কিন্তু দলের ভেতরের বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরতে পারবেন, নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিছিয়ে যাবে? যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন, তাহলে প্রার্থী বাছাই, কৌশল নির্ধারণ, নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে? বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা আছেন তাদের অনেকেই বয়সে প্রবীণ, কেউ কেউ সীমিত গ্রহণযোগ্যতার মুখে। এই অনিশ্চয়তা দলটিকে আরো পঙ্গু করে দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশে নেওয়ার আলোচনা নতুন নয়। আওয়ামী লীগ আমলে তাকে প্রতিদিন বিদেশে নেওয়ার কথা বলা হতো এবং সরকার নিতে দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো। কিন্তু সরকার পরিবর্তনের পরও তাকে বিদেশে পাঠানো হয়নি, বা গেলেও বেশি দিন ছিলেন না, যা এখন নতুন করে প্রশ্ন তোলে। আসলে কোনো পক্ষই কি তার চিকিৎসার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি? দল কেন নিচ্ছে না? এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না? এখন আবার আলোচনা হচ্ছে তাকে কি লন্ডন বা আমেরিকায় নেওয়া হবে, আলোচনাতেই সীমাবদ্ধ, নাকি থাইল্যান্ডের মতো নিকটবর্তী দেশে নিয়ে গেলে তার চিকিৎসা দ্রুত করা সম্ভব। কিন্তু এত দূরের বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে? তিনি কি নিরাপদ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারবেন? এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না, কিন্তু প্রশ্নগুলো তো আছে। দলের ভেতরেও কেউ কেউ দৃঢ়ভাবে বলতে পারছেন না কোন সিদ্ধান্ত আসলে সবচেয়ে ভালো হবে। তার উপর রয়েছে তার সর্বশেষ ছবি নিয়ে তৈরি হওয়া মানসিক ধাক্কা, যেখানে দেখা গেছে তার হাত ফোলা, আঙুল বিকৃত, দুর্বলতা এতটাই স্পষ্ট যে চোখ সরানো যাচ্ছে না। এই ছবি শুধু মানবিক সমবেদনা
উত্তেজনা জাগায়নি, বরং রাজনৈতিকভাবে দলকে আরো অস্থির করেছে। কারণ নেতার শারীরিক অবস্থার প্রতি কি প্রভাব অনেক গভীর, বিশেষ করে এমন একজন নেতা যার পরিচয়ই আসলে দলের অংশ, যার পরিচয় দলের পরিচয়। এখন সবকিছু মিলিয়ে বিএনপির সামনে একটা খুব স্পষ্ট বাস্তবতা দাঁড়িয়ে গেছে। এই দলটি বর্তমানে একটি ট্রানজিশন ক্রাইসিসে আটকে আছে। তারা চাইলে এই সংকটকে সুযোগের রূপ দিতে পারে যদি নেতৃত্ব দ্রুত পুনর্গঠন করতে পারে, কিন্তু ইতিহাস বলছে বিএনপি সংকটে নেতৃত্ব পুনর্গঠন করতে কখনো সফল হয়নি। দলটি মূলত একটি পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলেছে এতদিন। হঠাৎ করে সেই নেতৃত্ব শূন্য হলে দল ভেঙে পড়ার ঝুঁকি থাকে, এবং ঝুঁকি তো আছে। 11-তে সেই চেষ্টা করা হয়েছিল, এখনো সেই চেষ্টা কিন্তু চলছে। কিছু মধ্যম পর্যায়ের নেতা সামনে আসতে চাইলেও দলীয় প্রতীকী নেতৃত্ব ছাড়া তারা টিকতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এখন -2 তত্ত্বের কথা যেটা শুরুতে বলেছিলাম, 11-র সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ছত্রছায়ায় যে পরিকল্পনা হয়েছিল এবং ডক্টর ইউনূস সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, দুই দল থেকেই দুই নেত্রীকে সরিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার, সেই তত্ত্বকে তখন জোরালো সমর্থন দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। তার অবস্থান ছিল স্পষ্ট, নতুন দল, নতুন নেতৃত্ব, পুরনো নেতৃত্বের বিদায়। আজ যখন তিনি দেশের প্রশাসনের কেন্দ্রস্থলে, তখন অনেকেই ভাবছে এ কি সেই পুরনো প্রকল্পের নতুন সংস্করণ? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শেখ হাসিনার বিরুদ্ধে রায়, বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ, এই তিনটি সাময়িক মিল, এই তিনটি ঘটনা যদি আপনি একসাথে সাজান তাহলে তো অনেক প্রশ্ন উত্থাপন করে। বিএনপি যেভাবেই হোক ইউনূসের রাজনৈতিক কৌশলের মুখে বারবার হারছে, সেটাও এখন কি অস্বীকার করতে পারবেন কেউ? কোন পরিকল্পনা সামনে আনতে গেলে ঠিক এই জায়গাতে এসে দলটি হোঁচট খায়, যেটা প্রতিপক্ষ তৈরি করে দেয়। এই পুনরাবৃত্তি প্রমাণ করে যে বিএনপির কৌশলগত ঘাটতি দীর্ঘমেয়াদী। সবকিছু মিলিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বেগম জিয়া না থাকলে বিএনপি আসলে কি হবে? প্রথমত দলটি নেতৃত্ব শূন্য হবে, দ্বিতীয়ত তারেক রহমান দেশে না ফিরলে ক্ষমতার শূন্যতা আরো বাড়বে, তৃতীয়ত জ্যেষ্ঠ নেতাদের ভেতর ক্ষমতার লড়াই শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, চতুর্থত রাজনৈতিকভাবে তারা যেই আইকনিক নেতা দিয়ে এতদিন আন্দোলন পরিচালনা করবেন বলে ভেবেছিলেন অথবা ক্ষমতায় যাবেন বলে ভেবেছিলেন, সেই চেহারা হারিয়ে যাবে। আর পঞ্চমত আন্তর্জাতিক মহলে তারা আরো দুর্বল হয়ে পড়বে। আর সবশেষ যদি বলি, একদম বাস্তব দিক থেকে নির্বাচনের আগে দলের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাটা প্রবল। সংক্ষেপে, যদি বেগম জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে না ফিরতে পারেন এবং তারেক রহমান মাঠে না আসেন, তাহলে বিএনপি এক কঠিন সমস্যার মুখে দাঁড়াবে, যেখানে সুযোগও আছে, ঝুঁকিও আছে, কিন্তু ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ দলটি বহু বছর ধরে যে দুইজনকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল, এই দুইজনের একজন শয্যাশায়ী আইসিইউতে, আরেকজন বিদেশে এবং অনুপস্থিত। বড় দলগুলো সাধারণত এমন অবস্থায় ভেঙে পড়ে না, কিন্তু অকার্যকর হয়ে পড়ে। বিএনপির উদাহরণ আমরা দিতেই পারি। এখন দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ সবাই একটাই আশা করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে উঠেন, ফিরে আসুন। কিন্তু পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও সামনে এসে দাঁড়িয়েছে। এই সংকট যদি আরো গভীর হয়, তাহলে বিএনপি যে বড় রাজনৈতিক দর্শক, এই ছিল আজকের ঘটনা। যারা যারা ঘটনাটা দেখে পছন্দ হয়েছে এবং যারা যারা নিউজ দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।